কি হতে চলেছে সেটা বোঝার ক্ষমতাটুকুও যেন আর নেই। অদিতি শুধু চেয়ে দেখে তার শাশুড়ি তার চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমের মেঝেতে এনে ফেলেছে তাকে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে অদিতি। খালি একটা চাপা গোঙানি বেরিয়ে আসছে তার মুখ থেকে। কয়েক ঘন্টার মধ্যে যে তার জীবনটায় এত পরিবর্তন আসবে ভাবতে পারেনি অদিতি। অথচ কয়েক ঘন্টা আগেই তো তার শাশুড়ি মা নারী দিবস উপলক্ষে টিভিতে লাইভ মুখোমুখি অনুষ্ঠানে তো পুরো অন্যরকম। সন্ধ্যাবেলায় টিভিতে শাশুড়ি মার লাইভ ইন্টারভিউ দেখছিল অদিতি। সঞ্চালক ঘোষণা করল, টিভিতে সন্ধ্যা 6টার মুখোমুখি অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে এসেছেন প্রখ্যাত সমাজসেবিকা সুনয়নী দেবী। ইন্টারভিউ দিতে ভীষণ ভালোবাসেন সুনয়নী দেবী। তার সমাজসেবা মানবদরদী মনোভাব বহুলভাবে প্রচারিত হোক তা তিনি সবসময় চান। হাসি হাসি মুখ করে শাশুড়িমা সবাইকে প্রতি নমস্কার জানালেন। চেহারা ছোটখাটো হলে কি হবে, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন তিনি। সবাই জানে তিনি ভীষণভাবে নারীবাদী। নিপীড়িতা, নির্যাতিতা, শোষিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করাই তার জীবনের ব্রত। তার সমাজসেবার কাহিনী দিকে দিকে প্রচারিত। পণ প্রথার ঘোর বিরোধী তিনি। নিজের 2 পুত্রের জন্য বিনা পণে গরিব পরিবারের 2টি মেয়েকে তিনি পুত্রবধূর রূপে বরণ করে এনেছেন। তার এই নিঃস্বার্থ কর্মকাণ্ড দেখে পাড়া প্রতিবেশী, অতিথি অভ্যাগতরা ধন্য ধন্য করেছে। তিনি সবাইকে বলেছেন যে তিনি নারী স্বাধীনতায় বিশ্বাসী, তাই তিনি বৌমাদের উপর কখনোই ছড়ি ঘোরাবেন না। দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে সঞ্চালিকাকে তিনি জানালেন, মেয়েরা হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মেয়েরা হলো মায়ের জাত, সকল শক্তির আধার। তাদের সম্মান করা সবার কর্তব্য। নারী নির্যাতন, পণপ্রথা এসবের আমি ঘোর বিরোধী। জন্মলগ্নেই পরিত্যক্তা কন্যা সন্তানদের আমি আমার আশ্রমে রেখেছি। আমার বড় বৌমার প্রথম সন্তান পুত্র, কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম আমার ঘরে লক্ষ্মী আসুক। আর এখন তো আমি সর্বশক্তি প্রয়োগ করছি কন্যা সন্তান ভ্রূণ হত্যা বন্ধ করতে। তুমুল হাততালি, হর্ষধ্বনি আর অভিবাদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হল। সবাই বলল, সুনয়নী দেবী সত্যি নারী কল্যাণের প্রতিমূর্তি। অনুষ্ঠানটা দেখে শাশুড়ি মার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে অদিতির। সত্যি সে ভাগ্যবতী, না হলে তার মতো গরিব ঘরের মেয়ের এই রকম পরিবারে কখনো বিয়ে হয়? শ্বশুরমশাই নেই, শাশুড়ি মাই পরিবারের কর্ত্রী। তিনি সমাজসেবিকা, খুবই বিখ্যাত ব্যক্তিত্ব। 2 ছেলে, বড় সলিল আর ছোট সৈকত। বড়দা সলিলের স্ত্রী সুজাতা, বছর 5 বিয়ে হয়েছে। একটি পুত্র সন্তান, বয়স 2 বছর। ছোট ছেলে সৈকতের বউ অদিতি, 1 বছর বিয়ে হয়েছে, 3.5 মাসের গর্ভবতী। বাড়িতে শাশুড়ি মার কথাই শেষ কথা। ছেলেরা মাকে যেমন মান্য করে তেমনি ভয় ও ভক্তিও করে। বৌমারাও শাশুড়িকে খুব শ্রদ্ধা ভক্তি করে চলে। বড় যা সুজাতাও গরিব ঘরের মেয়ে, অদিতিও তাই। অদিতি যখন সুজাতাকে বলে, দিদি আমরা খুবই ভাগ্যবতী যে ওনার মতো দয়াবতী সমাজসেবিকা আমাদের শাশুড়ি মা। সুজাতা হাসে। শ্বশুর বাড়িতে তাদের কোনো অসুবিধা নেই, শুধুমাত্র শাশুড়ি মা যেমন বলেন তারা তেমন চলে। সুনয়নী দেবীর 2 ছেলেও তার মুখের উপর কোনো কথা বলে না। একটা নিটোল সুখের সংসার। 3.5 মাসের গর্ভবতী অদিতি, তাই গতকাল গিয়েছিল ডাক্তারের কাছে চেকআপে। শাশুড়ি মা নিজে সাথে করে নিয়ে গিয়েছিলেন। বললেন, মা আর সন্তানের ভালোর জন্য এখন বিভিন্ন ধরনের টেস্ট করে দেখে নেওয়া দরকার। আনন্দে চোখে জল এসে গিয়েছিল অদিতির। ভাগ্য করে এমন ভালো শাশুড়ি মা পেয়েছে সে। আজ একটু আগেই সব রিপোর্ট এসেছে, কিন্তু স্বামী সৈকত এ কি কথা বলছে, তাও আবার তার শাশুড়ি মার নাম করে। অদিতি ঝাঁঝিয়ে বলে, কি আজেবাজে কথা বলছো, মা এরকম কথা বলতেই পারেন না। আর উনি যদি এমন অন্যায় কথা বলেও থাকেন আমি মানব না। বড় যা সুজাতা এসে বলে, চুপ কর, শাশুড়ি মাকে অমান্য করার কথা মুখেও আনিস না। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, তবু ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করব না। সৈকত বলে, বৌদি
অদিতি আমাদের কোনো কথা শুনবে না। তুমি মাকে ফোন করে সব জানাও, তারপর মা এসেই ওর ব্যবস্থা করবে। অনুষ্ঠান শেষে নিজের অফিসে এসে নিজের রুমে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সাক্ষাৎকারের ভিডিওটি বারবার দেখছিলেন সুনয়নী দেবী। দেখতে দেখতে ঠোঁটের কোণে দাঁতের শাড়ির ঝিলিক দেখা গেল। মোবাইল এবং ল্যান্ডফোনে অভিনন্দন বার্তা অনবরত এসেই চলেছে। হঠাৎ বাড়ি থেকে ফোন আসতেই নড়ে চড়ে বসলেন। ফোনের অপর প্রান্তের কথা শুনে তার চোখ মুখ ক্রমশ লাল হতে শুরু করলো। চাপা গলায় বললেন, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, আমি আসছি। বাড়িতে পৌঁছে, কোথায় সেই ছোটলোক ঘরের আবাগির বেটি? ওই হারামজাদির এত স্পর্ধা হয় কোথা থেকে যে আমার মুখের উপর না বলে? ও জানে না আমাদের বংশে মেয়ে সন্তানকে আমরা জন্ম দিই না? তবুও কিসের এত জেদ যে কন্যা ভ্রূণ হত্যা করবে না? ছোটলোকের মেয়েকে নিজের ঘরে ঠাঁই দিয়েছি শুধু নিজের আদর্শবাদী ভাবমূর্তিকে বজায় রাখার জন্য। তা বলে কন্যা সন্তান জন্ম নেবে আমার ঘরে? অত বড় আস্পর্ধা ওর? বড় বউয়ের থুতনি জোরে চেপে ধরে সুনয়নী বলে, কোথায় সেই ছোটলোকের বেটি? ওকে তুই বলিসনি যে তোর প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তান মেয়ে ছিল বলে তাকে গর্ভেই মেরে ফেলা হয়েছে? আমাদের বংশের রীতি, প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান ছেলে, তৃতীয় সন্তানও হলেও ছেলে। বড় বউ ভয় ভয় বলে, বলেছি মা, কিন্তু শুনছে না। পেট চেপে ধরে তখন থেকে কেঁদেই চলেছে। আচ্ছা, আমি দেখছি ও কি করে আমার অবাধ্য হয়। এই বলে নিজেই ছোট বৌমার ঘরে ঢুকল। শাশুড়িমার রণরঙ্গিনী মূর্তি দেখে কি হতে চলেছে সেটা বোঝার ক্ষমতাটুকুও যেন আর রইল না ছোট বউয়ের। শাশুড়ির পায়ের উপর পড়ে মিনতি করতে লাগল, মা, আমার প্রথম সন্তান, আমি পারবো না। ছোট বউয়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাকে ড্রয়িং রুমে এনে সুনয়নী কর্কশ কণ্ঠে বলে, কালই যাবি ডাক্তারের কাছে তোর পেটের ওই অপয়া অলক্ষীকে খালাস করতে। ছোট বউ ব্যথায় কোকিয়ে উঠে বলে, কিন্তু মা, একটু আগে যে আপনি টিভিতে বললেন কন্যা সন্তান ভ্রূণ হত্যা রোধ করাই আপনার প্রধান কর্তব্য। চুপ কর হারামজাদি, আমার মুখে এক আর মনে আরেক রকম। ওটা আমার মহান সাজার জন্য অভিনয় মাত্র, আমার মুখের উপরে ভদ্রতার মুখোশ। সলিল, সৈকত, আমার সাথে আয়, তোদের সঙ্গে কথা আছে। কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলি, চল। শাশুড়ির কথা শুনে কাঁদতে ভুলে যায় অদিতি। এক দৃষ্টে শাশুড়ির চলে যাওয়ার দিকে চেয়ে থাকে। কতক্ষণ ড্রয়িং রুমে পড়ে পড়ে কাঁদছিল মনে নেই। হঠাৎ মাথায় হাতের পরশে চমকে তাকিয়ে দেখে বড়জা সুজাতা খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে। গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, এতে কষ্ট বাড়বে বই কমবে না। তবে তোর কষ্ট, তোর যাতনা সব বুঝছি, কারণ আমিও যে তোর মতো ভুক্তভোগী। বিয়ের পরপরই গর্ভবতী হয়েছিলাম। শাশুড়িমার চেনা ডাক্তারবাবু লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করে জানালেন গর্ভে কন্যা সন্তান। ওনার নার্সিং হোমেই চুপি চুপি সাথে সাথে গর্ভপাত করতে হলো। আবার 1 বছরের মধ্যে গর্ভবতী হলাম। আবার জানা গেল কন্যা সন্তান, আবার গর্ভপাত। সেবার নিজে কানে শুনলাম ডাক্তারবাবু শাশুড়িমাকে বলছে, পরের বার যদি গর্ভপাত হয় তাহলে আপনার বড় বৌমা হয়তো আর কোনোদিন মা হতে পারবে না। একা ঘরের কোণে গুমড়ে গুমড়ে কাঁদলাম। ভগবানের কৃপায় তার পরের বছর আবার গর্ভবতী হলাম। শুধু ঠাকুরকে ডাকতাম যেন পুত্র সন্তান থাকে। ঠাকুর আমার কাতর মিনতি শুনল। এবার লিঙ্গ নির্ধারণে জানা গেল পুত্র সন্তান আছে। বেঁচে গেলাম আমি, বেঁচে গেল আমার মাতৃত্ব। অদিতি বলে, দাদা কোনো প্রতিবাদ করল না? সুজাতা হেসে বলে, মায়ের সামনে মুখে কথাই বলতে পারে না, তার আবার প্রতিবাদ। শুধু বলে, খেয়ে পড়ে ভালো আছো, এই নিয়ে খুশি থাকো, কোনো কথার প্রতিবাদ করতে যেও না। জানিস অদিতি, এইভাবে চাপে থাকতে থাকতে বোবা হয়ে গেছি। কিন্তু এটা তো ভীষণ অন্যায় দিদি। আমাদের শাশুড়ির এত বড় অপরাধের কথা কেউ জানবে না? উনি বাইরে মহান সেজে ঘুরে বেড়াবেন, এর কি কোনো প্রতিবাদ হবে না? ওনার ওই নোংরা মুখোশ কি কোনোদিনও কেউ টেনে ছিঁড়ে ফেলবে না? কিছু জানি না রে, তবে জানি তোকে বেঁচে থাকতে গেলে ওনার কথা শুনতে হবে। আমি মরে যাব,
তাও ভালো দিদি, কিন্তু কিছুতেই ওনার নোংরা মনস্কামনা পূর্ণ হতে দেব না। সুজাতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবারের থালাটা অদিতির সামনে রেখে উঠে চলে যায়। মা, আসবো? এসো সুজাতা। ওই ছোট লোকের ঘরের বেটিকে বুঝিয়ে দিয়েছ তো কালকে সকালবেলা রেডি হয়ে থাকার জন্য? হ্যাঁ মা, 1000 বার তো বলছি, কিন্তু কোনো কথাই শুনতে চাইছে না। সুনয়নী দেবী রেগে বলেন, শুনবে না মানে? ওই হারামজাদিকে আমার কথা শুনতে হবেই। তোমাদের দুজনকে গরিব ঘর থেকে তুলে এনেছি যাতে তোমরা কৃতজ্ঞতায় আমার কাছে সবসময় মাথা নত করে থাকো। আমি যা বলবো তাই হবে এই সংসারের শেষ কথা। মা, আমি তো সবসময় আপনার সব কথা শুনে চলি। আপনি যেমন বলেছিলেন প্রথমবার লিঙ্গ নির্ধারণ করতে, আমি করেছি। কন্যা সন্তান হওয়ায়। সুজাতাকে থামিয়ে দিয়ে সুনয়নী দেবী নিজেই বলেন, একবার কেন, তোর তো 2 বার আমি লিঙ্গ নির্ধারণ করিয়েছি। 2 বারই কন্যা সন্তান দেখে আমার পরিচিত নার্সিং হোম থেকে গর্ভপাত করিয়ে এনেছি। কই, তুই তো আমার মুখে মুখে চোপা করিসনি। 3য়বার লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় অবশ্য আমার মনোমতো ফল এলো। গর্ভে কন্যা সন্তান আছে জেনেও অদিতি যদি আমার কথার অবাধ্য হয়ে গর্ভপাত করতে রাজি না হয়, তাহলে ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। ছোট খোকার আমি আবার বিয়ে দেব। সুজাতা বলে, জানি তো মা, আপনি এক কথার মানুষ। ঠিক আছে, এখন ঘরে যাও। কাল সকালে ডাক্তারের ক্লিনিকে যা করার আমি করব। পরদিন জোর করে অদিতিকে নিয়ে সুজাতা আর সুনয়নী দেবী পরিচিত ডাক্তারের ক্লিনিকে গেল। অদিতি বারংবার বলে চলেছে, এত বড় অন্যায় আমার সাথে তোমরা করো না। সুজাতা দিদি, তুমি অন্তত আমার কথা শোনো। হঠাৎ সুনয়নী দেবীকে ঘিরে একটা হট্টগোল। কিছু সাংবাদিক এগিয়ে এলো। সুনয়নী দেবী হাত তুলে বললেন, এখন আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার অফিসে ফোন করে আমার সেক্রেটারি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমি আমার ছোট বৌমাকে নিয়ে এখন ডাক্তারি চেক আপ করাতে এসেছি। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, চেক আপ না গর্ভপাত? গর্ভে কন্যা সন্তান আছে বলে গর্ভপাত? সুনয়নী দেবী চিৎকার করে বলে উঠল, এসব কি আজে বাজে কথা বলছেন? জানেন আমি কে? সাংবাদিকরা চেঁচিয়ে বলল, আমরা আজে বাজে কথা বলবো কেন? আপনি নিজেই তো বলেছেন। হাসপাতালে টিভির দিকে তাকিয়ে দেখুন, আজ সকাল থেকেই ব্রেকিং নিউজ। সুনয়নী দেবী থতমত খেয়ে বলে, মানে? তারপর হসপিটালের ওয়েটিং রুমের টিভির দিকে তাকিয়ে তার চোখ ছানা বড়া। কাল রাতে তার আর তার বড় বৌমার কথাবার্তার পুরো ভিডিও রেকর্ডিংটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে। অডিও হলেও না হয় তিনি বলতেন ওটা তার গলা নয়, কিন্তু এ তো ভিডিও। হসপিটালে উপস্থিত সবাই চিৎকার করে বলে উঠল, প্রখ্যাত সমাজসেবিকার আড়ালে এত বড় শয়তানি মুখ। জনতার একাংশের মধ্যে থেকে দাবি উঠল, ভদ্রতার এত বড় মুখোশ পরে থেকে সবাইকে ধোকা দেওয়ার জন্য সুনয়নী দেবীকে গণধোলাই দেওয়া হোক। পুলিশ এসে উপস্থিত হলো। রুষ্ট ক্রুদ্ধ জনতার হাত থেকে সুনয়নী দেবীকে কোনোক্রমে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ ভ্যানে তুলল। সঙ্গে হসপিটালের ডাক্তারকেও, অপরাধমূলক কাজে সুনয়নী দেবীকে সঙ্গ দেওয়ার জন্য। পুলিশ ভ্যানে ওঠার আগে জ্বলন্ত চোখে সুজাতার দিকে তাকালো সুনয়নী দেবী। সুজাতাও এবার কড়া চোখে চোখ মেলালো শাশুড়ির চোখের সাথে। অদিতি কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুজাতার দিকে। সুজাতা অদিতিকে বলে, বোকার মতো তাকিয়ে থাকিস না। কাল সন্ধ্যাবেলায় তুই আমার চোখ খুলে দিয়েছিস। সমাজের চোখে ধুলো দিয়ে ওই মহিলা মহান সেজে থাকবে আর আমাদের কষ্ট দেবে। ওর খুব শখ ইন্টারভিউ দেওয়ার, তাই ওর জালেই ওকে জব্দ করলাম। রাত্রিবেলা ওর ঘরে গিয়ে ওর মন জুগিয়ে কথাবার্তা বলতে লাগলাম। তারপর তো নিজেই নিজের অপরাধের কথা গলগল করে বলে দিল। আর সকালবেলায় সেটা আমাদের পরিবারেরই পরিচিত সাংবাদিককে পাঠিয়ে দিলাম। আর আমাকে এই কাজে সাহায্য করেছে কে জানিস? অদিতি অবাক হয়ে বলে, কে? সামনে তাকিয়ে দেখ। দেখে সলিল দাদা আর সৈকত হাসি মুখে দাঁড়িয়ে। সুজাতা বলে, সৈকত শাশুড়িমার ঘরের দরজার বাইরে পর্দার আড়াল থেকে আমার আর শাশুড়িমার কথাবার্তার পুরো ভিডিও করেছে। সুজাতা আরো বলে, আর এই ভিডিও করাটা সৈকতেরই প্ল্যান। ওরা যদি আমাকে সাহস না দিত
তাহলে হয়তো সত্যি আমি পারতাম না। সলিল সৈকত দুজনেই এগিয়ে এসে বলে, মার ভয়ে এতদিন ধরে আধমরা হয়ে বেঁচেছিলাম। অন্যায় হচ্ছে দেখেও প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিলাম। একটা কেন্নর জীবনযাপন করে চলছিলাম। কিন্তু অদিতি, কালকে তোমার প্রতিবাদ আমাদের চোখ খুলে দিয়েছে। এবার থেকে খোলা হাওয়ায় মানুষের মতো করে বাঁচব। সৈকত এগিয়ে এসে অদিতির হাত ধরে বলে, ক্ষমা করো, কালকে তোমার প্রতিবাদে তোমার সাথে থাকিনি, কিন্তু মনে প্রাণে চেয়েছি তুমি জিতে যাও। আর দেখো, সত্যি আজ আমরা জিতে গেলাম। পাপি এবার তার পাপের শাস্তি পাক। থানা বা আদালতে যেখানে যা সাক্ষ্য দেবার প্রয়োজন হবে আমরা সবাই মিলিতভাবেই দেব। মুখ আর মুখোশের এই যুদ্ধে মুখোশকে যে হার মানতেই হবে।